আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জনগণের ক্ষমতায়নে দেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ইতালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে প্রধান উপদেষ্টা ৬ দফা প্রস্তাব। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের হাজিরের পর কোথায় রাখা হবে তা আদালত ঠিক করবেন বলে প্রসিকিউশনের মন্তব্য। মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা, ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সব সরকারি কলেজে কর্মবিরতি। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ, নির্বাচনের মাধ্যমে জনগণ অসাম্প্রদায়িকতা প্রমাণ দেবে আশা। ট্রাম্পের শর্ত মেনে ২০ জিম্মিকে মুক্তি দিল হামাস, চুক্তিসই অনুষ্ঠানে মিশরে যাওয়ার আগে ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্প ও নেতানিয়াহুর ভাষণ। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বিশেষজ্ঞদের তাগিদ, IUCN সম্মেলনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, যার মাধ্যমে ন্যায় ও জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে সম্মেলনে যুদ্ধবন্ধ সহ ৬ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা রিপোর্ট। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান। অন্য বিশ্ব নেতাদের সাথে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তাঁর বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বৈশ্বিক নানা বিষয়। Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. In 2024, 673 million people went hungry, yet we produce more than enough food. This is not a failure of production, it's a failure of the economic system. It's a moral failure. While we couldn't raise a few $1 billion to end hunger, the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress? আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। People of Bangladesh rose peacefully to reclaim their power to ensure democracy, peace, and human rights for all. It is our youth, the young people, full of courage and hope, who led that movement. Their demand was simple: to give power back to the people, to create a society based on fairness, inclusion, and trust. Today, those young people are engaged in the rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. মূল অনুষ্ঠানের বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সংস্থা প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই। ঢাকা সেনানিবাসে একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে সরকার। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলেছেন, গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেপ্তার করা হলে তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর আদালত ঠিক করবেন আসামিদের সাবজেল নাকি অন্য কোনো কারাগারে পাঠাবেন। প্রসিকিউশন জানিয়েছে, সারা দেশে অপরাধ সংগঠনে নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী যে শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন তা প্রমাণ করা গেছে। মাজহারুল হক মানের রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। সারা দেশে যে অপরাধ হয়েছে তা কিভাবে বিস্তৃত ও পরিকল্পিত ছিল তার ব্যাখ্যা দেন তারা। আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল, যে মানবতাবিরোধী অপরাধটা হয়েছিল, সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল, ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুললি আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতাবিরোধী অপরাধ, যেটি এই ট্রাইব্যুনালে বিচারযোগ্য। সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারেক সিদ্দিকী দিয়েছেন, সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি। গুমের ঘটনায় বুধবার ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের ২৫ জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। সেনাবাহিনী অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার একদিন পর প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের MES ৫৪ নম্বর ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, MP হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তারের জন্য শুধু পুলিশকে ক্ষমতা দেওয়া আছে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাসা ভাড়া ও উৎসব ভাতা বাড়ানো সহ বেশ কয়েকটি দাবিতে মঙ্গলবার বেলা ১২টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা দিয়েছেন MPOভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার শুরু হওয়া অবস্থান কর্মসূচি থেকে এই লং মার্চ করবেন তারা। মিথিলা নাজরিনের রিপোর্ট। বেশ কয়েক মাস আগে সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী MPOভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর কথা থাকলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। সারা দেশের সব MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করে এ কর্মসূচিতে অংশ নেন। সচিবালয়ে ডাকা হয়েছিল আমাদের শিক্ষক নেতাদের, তখন বলা হয়েছিল যে 20% দেওয়া হবে। 2 মাস সময় দিয়েছিলাম, কিন্তু ইনারা গত 5 তারিখে নির্লজ্জর মতো শুধুমাত্র 500 টাকা আমাদের হাউস রেন্ট বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে, যে শিক্ষকের জন্য খুবই অপমানজনক। সকল MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে কর্মবিরতি শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে, আমরা ঘোষণা দিয়েছি আমাদের কোনো শিক্ষক কোনোভাবেই কোনো শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। 12টা 1 মিনিটেই কেন্দ্রীয় শহীদ মিনার টু লং মার্চ সচিবালয় পর্যন্ত ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে আমাদের সাথে ঐক্য পোষণ করেছে এবং ওনারা এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ের কোনো ব্যক্তি আমাদের সাথে আসি কোনো পরামর্শ করেন নাই, যেটা অত্যন্ত দুঃখজনক। দুপুর 12টার সময় লং মার্চ টু সচিবালয় ঘোষণা করা হয়েছে। শিক্ষকদেরকে কোনোভাবে আর দমিয়ে রাখতে পারবেন না। ওই লং মার্চের পর আমরা কি হবে সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করি। দাবিকে কোনো রাজনৈতিক ও দলীয় ব্যানারে নয়, শিক্ষক সমাজের প্রাণের দাবি বলছেন আন্দোলনরত শিক্ষকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মঙ্গলবার সব সরকারি কলেজে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে 7 কলেজ কেন্দ্রীয় কমিটি। 15 অক্টোবরের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার দুপুরে ঢাকা কলেজে 7 কলেজের শিক্ষকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শিক্ষকরা 7 কলেজের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ আকম ইলিয়াসের পদত্যাগ চাইলে কি উত্তপ্ত পরিস্থিতি, আগামীকাল পদত্যাগ করার প্রতিশ্রুতি দেন অধ্যাপক আকম ইলিয়াস। লাইলা নরসিনের রিপোর্ট। 7 কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে সোমবার সকালে ঢাকা কলেজে শিক্ষার্থীদের হাতে হেনস্থার শিকার হন কয়েকজন শিক্ষক। 7 কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির ব্যানারে শিক্ষকরা 7 কলেজের অধ্যাদেশ সংশোধন ও শিক্ষকদের হেনস্থাকারীদের বিচার দাবি করেন। তাদেরকে পড়াচ্ছি, তারা আমাদের স্ট্রল করছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে। কেন আমাদের শিক্ষার্থীদের প্ররোচনা দিয়ে আমাদের বিরুদ্ধেই দাঁত বানাতে হবে? এই মুহূর্তে
অসম্মান করেছে ঢাকা কলেজের শিক্ষককে, কালকে করবে তিতুমির কলেজের শিক্ষককে, পরের দিন করবে বাংলা কলেজের। এভাবে চলতেই থাকবে, তাদের সাহস বেড়ে যাবে। এ সময় 7 কলেজের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। আগামীকাল সকল সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কারাবাস ধারণ। অংশীজনের প্রতিনিধিত্ব করে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে শিক্ষকরা 7 কলেজের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ আ.ক.মা ইলিয়াসের পদত্যাগ চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পদত্যাগের জন্য একদিন সময় নেন 7 কলেজের প্রশাসক। এটাকে যদি ভেঙে বলি সেটা হলো আমার কর্তৃপক্ষের সাথে কথা বলে, অর্থাৎ মন্ত্রণালয়ে কথা বলে সিদ্ধান্ত জানাবো। ওকে, ধন্যবাদ স্যার। ইলিয়াস স্যার কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামীকালের ভিতরে পদত্যাগ করবেন, ঠিক আছে? এ সময় সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কার্যক্রম 7 কলেজের বাইরে করার দাবি জানান শিক্ষকরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ দেবে এই দেশ অসাম্প্রদায়িক। রাজধানীতে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামী নির্বাচনে দেশে এসে নির্বাচন ও প্রচারে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে, জনগণের সামনে তুলে ধরবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন ইনশাল্লাহ হবে। বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। বিএনপি নেতারা বলেছেন, নিম্নকক্ষ নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলছেন তারা। এটিও নতুন সুযোগ তৈরি করে দেবে মানুষের অধিকারের জন্য। তিনি রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা শর্ত মেনে ইসরায়েলের জীবিত 20 জিম্মিকে 2 ধাপে মুক্তি দিয়েছে হামাস। গাজা যুদ্ধবন্ধে আনুষ্ঠানিক চুক্তি সই অনুষ্ঠানে মিশরে যোগ দেওয়ার আগে ইসরায়েলে যান ট্রাম্প। স্থানীয় সময় বেলা 2টায় ইসরায়েলি পার্লামেন্ট নেসাটে ভাষণে তিনি বলেন, এই এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছেছে ইসরায়েল ও গাজা। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কিছু ফিলিস্তিনিকে নিয়ে একটি বাস ইতোমধ্যেই গাজায় পৌঁছেছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গাজা যুদ্ধবন্ধে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করতে মিশরে যাওয়ার আগে তেল আবিবে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যান ও ভাষণ দেন। তিনি বলেন, মিশরে ইসরায়েল গাজা যুদ্ধবিরতির চুক্তি সত্যি এক অনন্য অভিজ্ঞতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। You know who I'm talking about. There's only one, Prime Minister Benjamin Netanyahu. Please stand up. 45 মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে একের পর এক যুদ্ধবন্ধে কাজ করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি জনগণের দুঃস্বপ্নের রাত কেটে গেছে। Today the skies are calm, the guns are silent, the sirens are still, and the sun rises on a holy land that is finally at peace, a land and a region that will live, God willing, in peace for all
eternity. ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এর আগে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Not only assures our survival, it assures our future, it assures peace. ইসরায়েলি সেনাবাহিনী জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছে মুক্তি পাওয়া সব জিম্মি গাজা থেকে ইসরায়েলে ফিরে গেছেন। ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে 1718 ফিলিস্তিনিকে ধাপে ধাপে মুক্তি দেবে ইসরায়েল। ইতোমধ্যে কিছু বন্দীকে মুক্তিও দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ফিলিস্তিনের পশ্চিম তীর রামাল্লায় পৌঁছেছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শেয়ার বাজার অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা। তারা মনে করেন এতে বাজারের স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হচ্ছে। তবে বর্তমানে পতনশীল ধারায় থাকা শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়াবে বলেও আশা করেন তারা। পরাগ আসিমের রিপোর্ট। রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছেনি। চলে যাচ্ছি পরের সংবাদে। সভ্যতা রক্ষা ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিরোধের পাশাপাশি কার্যকর আইনি পদক্ষেপ জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের পঞ্চম দিনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলায় শুধু গণহত্যা আর নির্বিচার অবকাঠামোই ধ্বংস হয়নি, বরং মাইলের পর মাইল জুড়ে দূষণ ও ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। এক্ষেত্রে আইনি কাঠামো থাকলেও নেই তার যথাযথ প্রয়োগ। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেস 2025-এর পঞ্চম দিনে প্রতিনিধি রাষ্ট্রগুলোর ভোটাভুটি ও নিয়মিত কর্মসূচিতে তাই কার্যকর উদ্যোগের দাবিতে আগামী 20 বছরের করণীয় নির্ধারণ। এমন বাস্তবতায় উপযুক্ত শিক্ষা, সচেতনতা, আলোচনা ও সার্বজনীন অংশগ্রহণে সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। Ecocide law is all about creating criminal responsibility for the worst harms against nature. The world has plenty of environmental regulation, but it is not being well followed, as we are seeing from the increasing ecological crisis around the world. আমাদের দেশে বনাঞ্চল আছে, হাওর আছে, নদী পাহাড় আছে। এগুলো শুধুমাত্র প্রকৃতির অংশ না, এগুলো আমাদের জীবন জীবিকার অংশ। এবং এগুলোকে নিয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা আগামী প্রজন্মকে একটা অথৈ সাগরে ফেলে যাব। মানব সভ্যতা রক্ষার স্বার্থে জীববৈচিত্র্য সংরক্ষণ যখন অপরিহার্য, তখন পরিবেশ সন্ত্রাস বন্ধে সচেতনতা ও কার্যকর বৈশ্বিক আইনি পদক্ষেপের তাগিদ পরিবেশবিদদের। আজকে এগুলো আমাদের ভোটিং রাইট আমরা এক্সারসাইজ করা শুরু করেছি। আগামী বছরগুলোতে IUCN কি কাজ করবে এবং কিভাবে এগিয়ে যাবে সেগুলোর উপরে কিন্তু আমরা মেম্বার্সরা আমরা ভোট দিচ্ছি। এর মধ্যে ইকোসাইড নিয়েও কথা হয়েছে। ইকোসাইডের ব্যাপারটিও যে ঘটে জেনোসাইডের পাশাপাশি, এবং সেখানে যে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে সেটা কিন্তু খুব কমই আলোচনা হয়। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাতে এটা উপস্থাপন করা হয়, এবং যখন এই ধরনের বায়ু দূষণ বলি, জল দূষণ বলি, আমাদের মাটি দূষণ বলি, যত ধরনের দূষণ আছে সেই দূষণগুলোকে কিন্তু অপরাধ হিসাবে গণ্য করে এগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং আমাদের কনজারভেশনের ব্যাপারটি যত বেশি নানা দিক থেকে সুরক্ষিত করব, তখনই কিন্তু আমাদের এই জীবনযাত্রা, আমাদের পৃথিবী, আমরা সবাই ভালো থাকব। কংগ্রেসের এই দিনে সদস্য অধিবেশন, সেশন, প্রদর্শনী ও বহুমুখী কর্মকাণ্ডের পাশাপাশি ঘোষণা এসেছে পরবর্তী বিশ্ব সংরক্ষণ কংগ্রেস আয়োজিত হবে দ্বীপ রাষ্ট্র পানামাতে। মোশাহিদ রনি, চ্যানেল আই। শেয়ার বাজার অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা। তারা মনে করেন এতে বাজারে স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হচ্ছে। তবে বর্তমানে পতনশীল ধারায় থাকা শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়াবে বলেও আশা করেন তারা। পরাগ আসিমের রিপোর্ট। সোমবার ছাড়া টানা 5 দিন দরপতন হয়েছে দেশের শেয়ার বাজারে। চলতি সপ্তাহের প্রথম দিন রোববার একদিনই সূচকের পতন হয়েছে 81 পয়েন্ট, কমে গেছে লেনদেনের পরিমাণও।
বিষয়টি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। শেয়ার বাজারের দরপতন ঠেকাতে নানা উপায় নিয়ে আলোচনা করা হয়। মার্কেটটাকে ওভার রেগুলেটেড মার্কেট করা যাবে না। আমরা চাই যে একটা রেগুলেটেড মার্কেট, কিন্তু আপনার এটাকে মানে ওভার রেগুলেটেড হয়ে যাচ্ছে। সার্ভিলেন্স সিস্টেমটাকে আমাদের আপডেট করা উচিত অ্যাট দ্য ডিএসসি লেভেল অ্যান্ড অ্যাট দ্য বিসেক লেভেল। এখান থেকে আপনাকে এখন ধরেন সার্ভিলেন্স সিস্টেম পৃথিবীতে যেই পর্যায়ে চলে গেছে, সেখানে আপনার কোয়েরি দেওয়ার দরকার নেই। দ্য সিস্টেম উইল টেল ইউ দ্যাট হোয়াট হ্যাড হ্যাপেন টু এ পার্টিকুলার স্টকস অর টু এ পার্টিকুলার মুভমেন্ট। বাজার স্থিতিশীল করতে স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপের সুপারিশ করেছে ডিবিএ। আমাদের এখানে যদি বিনিয়োগকারীদেরকে আপনি লং টার্মে ধরে রাখতে চান এবং তাদেরকে রিটার্ন দিতে চান, আমাদেরকে অনেক পরিমাণ নতুন শেয়ার বাজার আনতে হবে, ভালো শেয়ার আনতে হবে এবং বড় শেয়ার আনতে হবে। ভবিষ্যতে এইসব পলিটিক্যাল পার্টি আসার সম্ভাবনা আছে। ওনাদের সবার সাথে আমরা কথা বলেছি, আপনারাও ছিলেন, এবং সবাই স্টক মার্কেট ডেভেলপমেন্টের ব্যাপারে দে উইল হ্যাভ এ ডিফারেন্ট সেকশন ইন দেয়ার ম্যানিফেস্টো। তো এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর। তা আমরা মানে নিরাশ হতে চাই না। দি স্টক মার্কেট উইল কাম ব্যাক। শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ কমে যাওয়ায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ডিবিএ সদস্যরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অর্থনীতিতে যৌথভাবে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়েল মকির, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ফিলিপ অ্যাগোন এবং যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক পিটার হাউইট। সুইডেনের স্টকহোমের থেকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের বিজয়ীদের নাম ঘোষণা করে। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবছরের নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। দাউরায় হাদিস সনদ পাওয়া কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে ধর্ম উপদেষ্টা। হজের হালনাগা তথ্য জানাতে সাংবাদিক সম্মেলনে ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন কথা বলেন। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। হেফাজতে ইসলাম সহ অন্য ধর্মীয় নেতাদের দাবির বিষয়ে আলোচনা করতে সুপারিশ করেছেন বলেও তিনি জানান। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের কাছ থেকে খরচ না হওয়া 990টি এজেন্সির প্রায় 38 কোটি টাকা ফেরত আনা হয়েছে। এখন পর্যন্ত এবার হজে যেতে 59,060 জন নিবন্ধন করেছেন। সৌদি সরকার সম্মত হলে হজের নিবন্ধনের সময় বাড়তে পারে। সেফ এক্সিট প্রয়োজন নেই বলেও জানান উপদেষ্টা। যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, যেটা বিগত গভর্নমেন্ট MA অ্যারাবিক, MA ইসলামিক স্টাডিজের ইকুইভ্যালেন্স, এটা অ্যাকসেপ্টেড বাই দি অ্যাপ্রুভড বাই দি পার্লামেন্ট, আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবেন। তিনি বলেন, আমি এটা বিবেচনা করব। হেফাজতের দাবি বা বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করছে কি করা যায়। এখন যে সঙ্গীত শিক্ষা বাতিল, এটা তো আমি ওনার মন্ত্রণালয়ের কথা আমি বলার তো সমীচীন নয়। বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে এমপি, মন্ত্রী, প্রশাসন ও বিচার বিভাগ সহ সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। সোমবার খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপির যুব সমাবেশে এই কথা বলেন তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত সহ জেলা উপজেলার বিএনপি নেতারা। জনগণের কাছে কোনো এমপি নির্বাচিত হয় না পিয়ার সিস্টেমে। সেই পিয়ার সিস্টেম বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। পিয়ার যদি পছন্দ করেন তাহলে দাঁড়িপাল্লা মার্কাদের ক্যান্ডিডেটগুলো না এই পোস্টার নামিয়ে ফেলেন, বিলবোর্ড নামিয়ে ফেলেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী 1 বছরের মধ্যে যদি বিএনপি আপনাদের ভোটে ক্ষমতায় আসে, তাহলে আগামী 1 বছরের মধ্যে আমরা সারা বাংলাদেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব।
নারী ও শিশু বিষয়ক অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল গণমাধ্যম পুরস্কার দিয়েছে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। সোমবার ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 2024 সালের 1 জুলাই থেকে 2025-এর 30 জুন পর্যন্ত প্রিন্ট, অনলাইনে প্রকাশিত এবং টেলিভিশনে প্রচারিত নারী শিশু বিষয়ক রিপোর্টের জন্য 15 জন গণমাধ্যম কর্মী এই পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কার তুলে দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী ও গণমাধ্যম শিক্ষক সহ সিনিয়র সাংবাদিকরা। জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার জন্য আগামী নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের কথা জানান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফায় দেশের মাটি ও মানুষের কথা বলেছেন। এজন্য এখন দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। চট্টগ্রামে হাজী মোহাম্মদ মহসিন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেনের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ সাবেক ছাত্রদল ফোরাম এই স্মরণসভার আয়োজন করে। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও অন্যরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মৌসুমী ঝড় প্রেসিলা ও রেমন্ডের জেরে 6 থেকে 9 অক্টোবর পর্যন্ত ভারী বর্ষণ শুরু হয়েছে মেক্সিকো জুড়ে। এতে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে কমপক্ষে 44 জন নিহত ও 27 জন নিখোঁজ রয়েছে। দুর্যোগে মেক্সিকোর 55টি শহরে 16,000 বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎবিহীন 3,20,000-এরও বেশি মানুষ। ঝড় বৃষ্টি ও ভূমি ধসে মেক্সিকোর 5টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। 10 অক্টোবর থেকে ঝড় ও বৃষ্টির তেজ কমতে থাকলে উদ্ধার অভিযানে নামে জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তর ও সেনাবাহিনী। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিবনাম বলেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের পাশাপাশি সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তার জন্য কানাডার টরন্টোতে হয়ে গেল কবিতা উৎসব, কবিতা স্নাত জীবন। মানবিক এই প্রয়াসে আয়োজিত অনুষ্ঠানে পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। কানাডা থেকে আসান রাজীব বুলবুলের রিপোর্ট। উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রকৃতির এই সময়টা প্রবাসীদের জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ে, জানান দেয় শীতের আগমনী বার্তা। এমনই এক সময়ে টরন্টোর স্টাইলস স্পেস ইভেন্ট স্টুডিওতে কবিতা স্নাত জীবন নামে কবিতা উৎসবের আয়োজন। It was very easy for me to come out and support for the entire team in our office who were very excited. আবৃত্তিকার হিমাদ্রি রায়ের আয়োজনে এই একক কবিতা সন্ধ্যায় তুলে ধরা হয় আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্তা। আমি অনেক কবিতা শুনেছি, কিন্তু এত মুখস্থ বলা এবং এইভাবে পুরো প্রাণ সঞ্চার করে কবিতা বলা, আমি সত্যি খুব মুগ্ধ। আয়োজনের প্রবেশ মূল্য থেকে অর্জিত অর্থ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা ও উন্নয়নে দেওয়া হবে জেনেভা সেন্টার ফর অটিজম ফাউন্ডেশনে। এর থেকে সমুদয় অর্থ আমরা জেনেভা সেন্টার ফর অটিজমকে দান করেছি। অনবদ্য কবিতাময় সন্ধ্যায় দর্শকরা বিমোহিত হয়ে ফিরে গিয়েছিলেন স্বদেশের নস্টালজিয়ায়। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 25 পয়েন্ট বেড়ে 5,227 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 400টি কোম্পানির 530 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 12 কোটি 55 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 230টির, কমেছে 120টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন
চুয়াডাঙ্গার ডিঙেদহ বাজারে মদ পান করে দুদিনে 6 শ্রমিকের মৃত্যু, অসুস্থ একজন সদর হাসপাতালে ভর্তি। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। চুয়াডাঙ্গার ডিঙেদহ এলাকায় দুদিনে 6 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় 8 থেকে 9 জন শ্রমিক চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙেদহ বাজারে মদ পান করেন। সবাই নিজ নিজ বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। শনিবার তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। পরিবারের লোকজন শনিবারই তাদের দাফন করে। রোববার আরও 4 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে লালটু ওরফে রিপু ও শহীদকে দাফন করা হয়েছে। অন্য 2 জনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ প্রতিবাদে সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। আয়োজনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিদ্যানিকেতনে শেষ হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন। কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও কুষ্টিয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন। বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির শেষে আলোচনা সভা হয়েছে। নওগাঁয় র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সদর উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। আয়োজনে সদর উপজেলার নির্বাহী অফিসার ইবনুল আবিদিন এবং অন্যরা ছিলেন। টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে র্যালি হয়। আলোচনা সভার মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে বলেছেন, গত 4 বছরে দেশে স্কোয়াশ অনেক দূরে এগিয়েছে। নিয়মিত এ ধরনের জাতীয় প্রতিযোগিতা আয়োজনই প্রমাণ করে স্কোয়াশের সুদিন আসছে। রাজধানী বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হওয়া 5ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-এর উদ্বোধনীতে সময় তিনি একথা বলেন। 4 দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আঞ্চলিক পর্যায়ে বাছাইকৃত 180 জন স্কোয়াশ খেলোয়াড়। চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছেন 80 জন। এ সময় আরও ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম সহ নির্বাহী কমিটির সদস্য, উর্মি গ্রুপের পরিচালক ফয়েজ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মহসিনুল করিম ও অন্যরা। দর্শক, সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে। জনগণের ক্ষমতায়নে দেশে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ইতালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে প্রধান উপদেষ্টার 6 দফা প্রস্তাব। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের হাজিরের পর কোথায় রাখা হবে তা আদালত ঠিক করবেন বলে প্রসিকিউশনের মন্তব্য। মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা, ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সব সরকারি কলেজে কর্মবিরতি। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ, নির্বাচনের মাধ্যমে জনগণ অসাম্প্রদায়িকতা প্রমাণ দেবে আশা। ট্রাম্পের শর্ত মেনে 20 জিম্মিকে মুক্তি দিল হামাস, চুক্তিসই অনুষ্ঠানে মিশরে যাওয়ার আগে ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্প ও নেতানিয়াহুর ভাষণ। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বিশেষজ্ঞদের তাগিদ, IUCN সম্মেলনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ যেতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে।
এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।